স্বাগতম স্বাগতম শাসনের বন্ধু ভাইদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফ কে শুধু বাপ ভাইরা ভালোবাসে না, মা ভাইরাও আইএসএফ কে যথেষ্ট ভালোবাসে। আর মায়েরা আজকে এখানে এসে বুঝিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে দিয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পারবে না। স্কুলে শিক্ষক চাই, হসপিটালে ডক্টর চাই, তাহলেই মায়েদের ভোটটা হয়তো কিছুটা তুমি পেতে পারো। তবে মায়েদের বলবো, আমি 1000-1200 টাকার বিরুদ্ধে নয়, যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না, কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন, 1000-1200-এর পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে 5000-এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। তার পরিবর্তে কিছু কাজ বুঝে নেবে। শুধু তাই নয়, মায়েদের বলে যাই, 1000-1200-এর পরিবর্তে যেমন 5000-এর ব্যবস্থা বলছি, সাথে সাথে হসপিটালে গেলে বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট পাবেন। আপনার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে। আপনার স্বামীরা যে কাজ করে তাদের কাজের মূল্যায়ন হবে, তাদের কাজের মজুরি ঠিক হবে, এবং আপনার স্বাধীনতা থাকবে, আপনার নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় বাংলা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে, আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব যদি আপনারা দেন। যদি কেন বললাম, আপনারা ডিসাইড করবেন। এই এসআইআর হচ্ছে, ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে। সে যদি 90,000 অফিসার না দিত, এখন হতো এসআইআর? বলেন আপনারা, হতো কি? এত শর্ট পিরিয়ডে হয় এটা? এত শর্ট পিরিয়ডে? তাই এটা নিয়ে শুনছিলাম, এখনো বাস্তব জানি না, তাও বলে রাখি, নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না। মানেটা কি ভাই? এই অ্যাডমিট দিলে হবে না, সার্টিফিকেট দিতে হবে। মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে? এইরকম আইন হচ্ছে নাকি নতুন? তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই। এই যে আমি এখানে এসে ভাষণটা দিচ্ছি, যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো ভাষণ কি দিতে পারতাম? তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না, সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পাস করেছে মাধ্যমিক লাগবে, তার ব্যবস্থা আপনি আছেন? সারা ভারতবর্ষে, এই শুধু মোদিজির আমলে বলছি, সারা ভারতবর্ষে প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে। ক্ষতি কার হয়েছে? দলিত, আদিবাসী, মুসলমানদের। তাহলে এত যদি স্কুল বন্ধ করতেন, ছেলেরা পড়বে কোথায়? এই নাটক চলছে, এই নাটককে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। তাহলে 2021-এর আমরা বিজেপি তৃণমূলের বাইনারিতে পড়ে গিয়েছিলাম। বিজেপি নাকি এসআইআর করে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, ভোটটা লুট হয়েছে, আবার এসে দাঁড়াচ্ছে 2026, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবে। তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে ভোটাধিকার ফিরিয়ে দেব, এর নাম করে নাটক চলবে। তাই এদের ফাঁদে পা দেবেন না। আমি আপনাদের বলতে চাই, কারো আশীর্বাদে, কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে, না ভোটাধিকার থেকে যাবে। আমি দায়িত্বহীন ভাষাই বলছি, মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোন ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না। ঠিক একই ভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোন লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না। দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল প্রুফ আমরাই করে ছাড়বো। তাহলে ভয় পেয়ে যাবেন না। শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে, আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো। কারো ক্ষমতা নেই, কারো ভোটাধিকার কাড়ার ক্ষমতা নেই, কারো দেওয়ার ক্ষমতা নেই। দেবে কে সংবিধান, কাড়বে কে সংবিধান। ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, আপনার আবার ভোটাধিকার পাবো। আর ইল্লিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার, যে ভারতীয় নয় তার আমি ভোটাধিকার নিয়ে চিৎকার করবো কেন ভাই? আমি দায়িত্বশীল নাগরিক,
কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না, হয়তো সামনের দিনে আগামী দিনে আরো হয়তো লড়াই হতে পারে, আসতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক, আরো বেশি বেশি করে প্রতিবাদ হবে। কি বললাম? আরো বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে। এই দেগঙ্গা এআরও যিনি আছেন, ইআরও বা ইআরও যিনি আছেন, সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটাও আমি বলে যাচ্ছি, তবে শান্তিপূর্ণ। কারো কথাই বার খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না। আমি বললাম, আপনি গেলেন বিডিও অফিসের গেটটা ভেঙে দিলেন। ওই বিডিও অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। ও আপনার আমার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি। ওই গেটটা আবার সারাতে হবে তো। ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে, সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে। ওটা আমার আপনার সম্পত্তি, আমি আপনি ভাঙবো কেন? তাহলে হিংসায় আমরা জড়াবো না। আমরা কি করবো? ঘিরে বসে রাখবো। জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার 4 ভাই বোন, তুমি আমাকে 6 ভাই বোনের ডেটা পাঠিয়েছো। বুঝতে পারছো না? জবাব দিতে, যতক্ষণ দিতে পারবে বসে থাকবো, ঘিরে বসে থাকবো। কোনো হই হুল্লোর কিছু না, হইও নয়, ঝগড়া ঝামেলা নয়, বসে থাকবো। আজকে আমি একটা পোস্ট দেখলাম, এবার এই 6 ভাই বোনের নিয়ে না, যারা বিকৃতি মস্তিষ্কে চলছে, ওরা কি বলছে? মুসলমানদের সমস্যা আছে, ঘোড়ার ডিম সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে। আমি একটা নাম বলছি, রাজা রায়, পিতার নাম কালীপদ রায়, 25 বছরের ছেলে, তার কাছে হেয়ারিং এর নোটিশ এসেছে। কেন এসেছে? তার ভাই বোন মিলিয়ে তারা 8 জন। লোকটি, ছেলেটি কে? রাজ্যসভার এমপি ছিল শান্তনু সেন, তৃণমূলের নেতা, তার গাড়ির ড্রাইভার। আমি এতটাও বলে দিচ্ছি। কি বললাম? তার গাড়ির ড্রাইভার, নোটিশ এসেছে। এবারে বলুন, শুধু কি মুসলমানের কাছে আসছে? এবার কার একটা সন্তান নেবে, কে 2টো সন্তান নেবে, সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার দেশে কোনো পলিসি আছে এরকম? আমার দেশে পলিসিও নেই, আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই। আমি ওই বিতর্কে জড়াবো না। যদি পলিসি থাকতো 2টো সন্তান, কেন 3টে হয়েছে সেটা প্রশ্ন হতো। যখন পলিসি নাই, তাহলে ওরা 8 ভাই বোন, তাদেরকে ইচ্ছা করে পেরেশানি, মানে ওটাকে হয়রানি করার জন্য এ কাজ করা হচ্ছে। তাই আমি আপনাদের বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। কে হিন্দু কে মুসলমান সেই পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না। আমাদের সামাজিক পরিচয়, আমরা মানুষ। আমার পাশের বাড়ির একজন কেউ এই এসআইআর এর হিয়ারিং এ বিপদে পড়েছে, আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখবো আমি। আমার কাজ কি হবে? আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে 2টো কথা বলা। এটা হবে তো নাকি রে ভাই? না রাজা রায় কালীপদ রায়ের ছেলে, ওটা ও বুঝে নেবে, ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব, এটাও হবে না। আর রজিউদ্দিন আখতারি, ও ওটা বুঝে নেবে, আমি মুখ ঘুরিয়ে নেব, এটাও উচিত হবে না। তাই আমার কাছে রজিউদ্দিন আখতারিও যতটা গুরুত্ব পাবে, একজন এসআইআর এর নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে, আর রাজা রায়কেও কেন নোটিশ ইস্যু করলো, এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, রজিউদ্দিন আখতারি আমার পার্টির অঞ্চল লেভেলের বিভিন্ন লেভেলের একটা নেতৃত্ব, ঠিক কথা, কিন্তু অন্যায় এর সাথে হয়েছে, রজিউদ্দিন আখতারির সাথে হয়েছে, রাজা রায়ের সাথে হয়েছে। সুতরাং 2 অন্যায়কে আমরা এক মানদণ্ড হিসাবেই দেখব, আলাদা আমরা দেখব না। 21শে জানুয়ারি কলকাতা যেতে হবে। যাদের নোটিশ অলরেডি এসে গিয়েছে তারা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। ওরা কি করবে? অ্যাপ্লিকেশন লিখে জমা কোথায় করাতে বলবে সেখানে করবে। 1 নম্বর কথা। আমি একটু বলে যাই, এইখানে প্রোগ্রাম হতো না, 2য় জায়গায় হতো, এখানে হয়েছে, এতটুকু বলে যাচ্ছি আমি। যে এখানে প্রোগ্রামের জায়গা চেঞ্জ করালো, তার বাপ দাদু কবর যেখানে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখুন, তার আত্মীয় যেখানে শুয়ে আছে কবরটা যে সুরক্ষিত আছে এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। তাকে এইটুকু শুধু জানিয়ে রাখতে চাই, আগামী দিনে এসআইআর নিয়ে পেরেশানিতে পড়লে, বিপদে পড়লে তার দল তার পাশে থাকবে না। আমার এই অজয়উদ্দিন রায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে, এটাও আমি বলে রেখে দিতে চাই। কারণ তার বাপের কবর, তার আত্মীয়র কবর সুরক্ষা করার জন্য মমতা ব্যানার্জি এগিয়ে আসেনি, অভিষেক ব্যানার্জি এগিয়ে আসেনি,
কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আসেনি, এগিয়ে এসেছে নওশাদ সিদ্দিকীর মতো গুটি কয়েক মানুষ। আমাদের করা মামলার জন্য এখন ওনার পরিবারের কবরস্থানটা সুরক্ষিত আছে। আর ও আজকে দাদা দিদি বলেছে বলে হই হই করছে, তো গরম কদিন থাকবে দেখে নেন। শাহজাহান শেখ ওই নামটা কি সন্দেশখালী নিজেকে বেতাজ বাদশা বলতো, সে এখন জেলের ভাত খাচ্ছে, আর এ তো পাড়ার চারানা নেতা। সময় আছে, শুধরে যান। আমি বলছি সময় আছে, শুধরে যান। শুধরে যান মানে বলছি না আইএসএফ এ চলে আসুন, আইএসএফ এর দরকার নেই। আপনি আপনার দলটা করুন, কারণ আজকে যে নিচে আছে কালের ক্রমে সে কালকে আগামীতে ওপরে উঠবে। আজকে যিনি ওপরে আছেন কালের ক্রমে সে আগামীতে নিচে নামবেন। নিচে নাম থাকার পরে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করে, ওপরে থেকে যে আচরণ করবেন তার উপরই তো হবে ভাই। ওপরে থেকে যে আচরণটা তুমি করেছো নিচে নামলে সেটা মূল্যায়ন হবে, আর নিচে নামতে হবেই কালের ক্রমে ভাই। সেই দিনটার কথা ভেবে করুন। আমি অনুরোধ করব আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না। যার যে দল ভালো লাগবে সে দল করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে দল করবেন। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী এরা খোঁজ নিয়ে দেখবেন এসি রুমে বসে চা খায়, আর আপনারা ঝগড়া জড়িয়ে পড়ছেন। দ্বিতীয় কথা, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য, তারা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা প্রশাসনকে অনেক অনেক কথা বলি, কিন্তু একটু ভেবে দেখেছেন 8 ঘন্টার বেশি এরা কতক্ষণ ডিউটি করছে? 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। কেন করবে? 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? এটা আমাদের বাড়ির তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই এদের জন্য এদের হোক কথা বলতে হবে। আইনকেও হাতে তুলে নেবেন না, এই প্রশাসন ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আওয়াজ তুলবেন। এই পুলিশ সহ সরকারি কর্মচারীদেরকে মমতা ব্যানার্জি 2006-7-8 দিকে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে, নাহলে সরকার থেকে চলে যাও। এখনো কেন এই পুলিশ সহ সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না? কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। পুলিশে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে, ওই 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে। মমতা ব্যানার্জি প্রত্যেক দিন ওনার হিসাবে থানা উদ্বোধন করে যাচ্ছে। ভাঙড়ে 2-3টে থানা ছিল, এখন 8টা থানা করে দিয়েছে। আমি তো বলি যে পাড়ায় পাড়ায় থানা করে দাও, নওশাদ সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। অসুবিধা কি ভাই? আমি সমাজ বিরোধী নাকি? আমি বোম মারামারি করি নাকি? সমাজ বিরোধী ওই নটোরিয়াস ক্রিমিনাল, ওর অসুবিধা হতে পারে, আমার কেন অসুবিধা হবে? তবে আমি একটা কথা বলেছি, ওই একটা অফিসারকে দিয়ে 2টো থানা চালালে হবে না। লেডি কনস্টেবলের অভাব, লেডি এসআই এর অভাব, নতুন নতুন পদ যে তৈরি হয়েছে সেগুলো পূরণ করো। 2.5 লক্ষ শূন্য পদ আছে, 2.5 লক্ষ পুলিশে যদি এসে যায় তাহলে কি হবে? আমার আজকের যে পুলিশটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, তার ডিউটি 8 ঘন্টায় চলে আসবে, কষ্ট কম হবে। আর 2.5 লক্ষ পরিবার কি হবে? চাকরি পাবে। 2.5 লক্ষ পরিবার চাকরি পেলে আরো 2.5 লক্ষ পরিবার তার থেকে উপকৃত হবে। তাহলে 5 লক্ষ পরিবার পিছু 4 জন করে ধরলে 5 লক্ষ পরিবার মানে 20 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগের মাধ্যমে উপকৃত হবে। মমতা ব্যানার্জি যদি না পারে সেই জায়গা থেকে অব্যাহতি নিক, আমাদেরকে দায়িত্ব দিক, আমরা এগুলো বুড়ে দেখিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেগঙ্গার মায়েদের বলবো, দেগঙ্গার মায়েদের বলবো 1000-1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, আর আপনার স্বামীর, আপনার ছেলের যখন ট্রিটমেন্ট করতে হচ্ছে কত করে দিতে হচ্ছে? 5000-10,000 খরচ হয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের যেতান, হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে লাগবে না। কলকাতার পিজি হসপিটাল আপনাদের দ্বারে, আপনার জেলায় আমরা হাজির করে দেবো। ধন্যবাদ সকলকে।